নমস্কার বন্ধুরা, আজকে চারধাম যাত্রার মধ্যে প্রধান ধাম কেদারনাথ ধাম নিয়ে কিছু কথা বলবো। চারধাম মানে কেদারনাথ ধাম, বদ্রীনাথ ধাম, গঙ্গোত্রী ধাম এবং যমুনোত্রী ধাম। এই চারটি ধাম নিয়ে চারধাম যাত্রা, যেটা শুরু হয় মে মাসে অক্ষয় তৃতীয়ার পর থেকে আর শেষ হচ্ছে একদম কালী পুজো নাগাদ, মানে অক্টোবর পর্যন্ত। তো এই চারধাম যাত্রার মধ্যে প্রধানতম ধাম হচ্ছে কেদারনাথ ধাম। এবার প্রশ্ন হলো, এই কেদারনাথ ধামে বাবা কেদারনাথ কি সত্যিই তার ভক্তদের ডাকেন? এবার এই প্রশ্নের উত্তরে কিছু ভক্তরা বলবেন যে হ্যাঁ, বাবার স্বপ্নাদেশ পেয়েছি, কিংবা বাবা ডেকেছেন তাই এসেছি। আবার কিছু ভক্তরা বলবেন যে হ্যাঁ, বাবা না ডাকলে তো এখানে আসাই যায় না। এবং কেদারনাথ ধামের যে স্থানে বাবা কেদারনাথ ধামের মন্দির রয়েছে, সেই মন্দির কিন্তু বেশ দুর্গম জায়গায়। সেই দুর্গম স্থানে বাবার না ডাকলে বোধহয় সত্যিই যাওয়া যায় না। এই প্রসঙ্গে আমি আমার একটি অভিজ্ঞতা তুলে ধরছি। আজ থেকে বেশ কিছু বছর আগে, তখন কিন্তু এই গুগল কিংবা ইন্টারনেট এতটাও ছিল না। মানে ইন্টারনেট সবে সবে ঢুকেছে, গুগল তো ছিলই না। সবে সবে ইন্টারনেট মানে প্রবেশ করেছে, এরকম একটা সময়। তো যখন হচ্ছে আমরা শুধু ভ্রমণের বই পড়ে কোনো জায়গায় বেড়াতে যাওয়ার জন্য আমরা ভ্রমণ সঙ্গী কিংবা ভ্রমণের কোনো বই পড়তাম, সেই ভ্রমণ বিষয়ক বই পড়ে কিছুটা আর কি জ্ঞান অর্জন করতাম এবং তারপর সেই জায়গায় যাওয়ার জন্য ব্যবস্থা করতাম। সেই অ্যারেঞ্জমেন্টটা করা হতো শুধুমাত্র বইয়ের ইনফরমেশনের ওপর ভিত্তি করে। তো সেই রকমই কিছু তথ্য বই থেকে, কিছু তথ্য ম্যাগাজিন থেকে নিয়ে আমি কেদারনাথ যাত্রার জন্য ট্রেনের টিকিট কেটেছিলাম। তো ট্রেনের টিকিট কাটা হয়ে গিয়েছিল, গাড়ি বুকিং করা হয়ে গেছিল হরিদ্বার থেকে, এবং আমার খুব ইচ্ছে ছিল যে আমি পূর্ণিমার রাতে কেদারনাথ দর্শন করব। এবং সেই সময়টা ছিল লক্ষ্মী পূর্ণিমা। এইরকমভাবে আমি ক্যালকুলেট করেছিলাম যে হরিদ্বারে নেমে লক্ষ্মী পূর্ণিমাতে কিন্তু আমি কেদারনাথে থাকবো, তারপর আবার বদ্রীনাথ ধাম করে তারপরে আমি ফিরবো। তো এরকম একটা আমার ট্যুর প্রোগ্রাম করা হয়েছিল। তো সেই ট্যুর প্রোগ্রামের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে যে আমাদের একটা টিম, মানে বেশ আমরা কয়েকজন মিলে ঠিক করেছিলাম যাব বলে। এবার আমার বাড়িতে সেই সময় একটা সমস্যা ছিল, সেটা হচ্ছে আমার দাদু খুব অসুস্থ ছিলেন। তো দাদুকে দেখার জন্য একজন ছিল। তো তাকে আমরা বলেছিলাম যে দেখো, এই পুজোর পর থেকে এই কটা দিন তো কেদারনাথ মানে যাত্রা করতে যাব, প্রায় 10-15 দিনের মতন। এই 10-15টা দিন কিন্তু তোমাকেই দেখতে হবে, মানে কেউই বাড়িতে থাকবে না। তো তোমার উপর পুরো দায়িত্বটা থাকবে, তুমি কিন্তু একটু দেখবে। দাদু অসুস্থ, কাজেই একটু দেখাশোনা, যেটা একটা মানে সব সময়ের একটা বিশ্বাসী লোকেরও একটা ব্যাপার আছে যে তার উপরেই আমরা ভরসা করতে পারি। আর কিন্তু কারোর উপর আমরা ভরসা সেভাবে করতে পারতাম না। আয়া সেন্টার থেকে আয়া তো ছিল, কিন্তু তাকেও আবার কন্ট্রোল করার জন্য আর একজন মানুষ দরকার আর কি। তো সেই রকম একজন মানুষ আমাদের ছিলেন। তো তাকে বলেছিলাম, সে বললো যে হ্যাঁ ঠিক আছে, তুমি চিন্তা করো না দিদি, আমি চলে আসবো দশমীর দিন। আমি ঠিক আছে, তাহলে দশমীর দিন তুমি চলে আসবে আর ওই কটা দিন তুমি থাকবে। তো সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল। এবার ওর কথা ছিল যে অষ্টমীর দিনকেও ও আসবে, অষ্টমীর দিন থেকে ও থেকে যাবে, আর দশমীর দিন থেকে একদম পার্মানেন্ট থেকে যাবে আর কি। কারণ আমাদের বেরোনোটা ছিল দশমীর দিন বিকেলবেলায়। অষ্টমীর দিন এলো, ও এলো না। নবমীর দিন ও এলো না। তো আমি তখন ভীষণ চিন্তায় পড়ে গেলাম এবং বাড়িতে বললাম যে মা, আমরা হয়তো যেতে পারবো না, কারণ এইরকম একটা অবস্থায় আমরা দাদুকে তো একা রেখে যেতে পারি না, তাই আমরা পারবো না। এবার ট্রিপটা সব কিছু ঠিক, হোটেল বুকিং থেকে গাড়ি বুকিং সব কিছু ঠিকঠাক। আমাদের টিমের অন্যান্য মেম্বার যারা আমাদের জন্য, তারা যেতে পারবে না সেটাও হয় না। সেই কারণে দশমীর দিন বিকেলে আমাদের ট্রেন ছিল, সকালবেলায় উঠে। আর তখন ওই মোবাইল ফোন এরকম যে এখন এত সহজলভ্য সকলের কাছে রয়েছে, ওটা ছিল না। এই মেয়েটি গ্রাম থেকে আসবে, কাজে এই মেয়েটির মোবাইল ফোন কিংবা কিছুই ছিল না, মেয়েটির সাথে যোগাযোগ করার কিন্তু কোনো উপায় ছিল না। তো আমি দশমীর দিন ভোরবেলায় উঠে, আমরা নবমীর দিন রাত্রে
রাত্রিবেলা না ঘুমোতেই পারিনি, কারণ ওই একটা ব্যাপার ছিল যে ইস এত কষ্ট করে সব কিছু অ্যারেঞ্জ করলাম কিন্তু যাওয়া হলো না, যাওয়া হবে না। তো তারপরে 10মীর দিন ভোরবেলায় উঠে আমি ঠিক করলাম যে টাকাটা কিছু দিয়ে আসি, কারণ যে গ্রুপটা যাবে আমরা তো একটা টাকা শেয়ার করে ব্যাপারটা ছিল, তো তাদের যাওয়াটা কেন আমরা পণ্ড করবো, তো তারা যাক, আমরা না হয় ঠিক আছে আবার পরে যাব। এই করে আমি সেই একটা হিসেব মতন, যেরকম ট্রেনের ভাড়া টাড়া এগুলো তো কিছু কাটাই হয়েছিল, এগুলো ক্যান্সেলেশন সব চার্জই আছে, তো সেই চার্জ নিয়ে সেই টাকাটা আমি দিতে যাচ্ছি। তো যাওয়ার পথে একবার শিব মন্দির পথে পড়েছে, আমার বাড়ির কাছে একটি শিব মন্দির ছিল, সেখানে গিয়েও একটু মনের দুঃখ প্রকাশ করলাম যে কি হলো, মানে কেন ডাকলে না, কিংবা কেন যেতে পারছি না ইত্যাদি বলে টলে বেশ অনেক কমপ্লেন করলাম। অনেক কমপ্লেন করে নালিশ করলাম, মানে রীতিমতো নালিশ যাকে বলে, করে আমি চলে গেলাম ওই টাকাটি দিতে। তো যাকে মানে যে আমাদের টিম লিডার ছিলেন তাকে আমি টাকা দিতে গেলাম, তো তিনি টাকাটা নিয়ে বললেন যে একটা চেষ্টা করে দেখা যাক না, দেখি না ওর গ্রামের নামটা তো জানো, একটু যাই না ওর গ্রামের দিকে, যদি ওকে খুঁজে পাওয়া যায়। এটা তো একটা অবাস্তব ব্যাপার, ওই গ্রামের নাম জানি কিন্তু গ্রামে গিয়ে কি করে খুঁজবো, ছোট্ট গ্রাম যদিও, ঠিক আছে। অনেকবার বলার পর আমিও রাজি হলাম যে আচ্ছা ঠিক আছে দেখি। তখন কিন্তু সেভাবে গাড়ি এবং সেই গ্রামের দিকে গাড়ির রাস্তাও ছিল না। একটা অটো নিয়ে আমরা একটু এগিয়েছি, কিছুটা এগোতেই দেখছি আমাদের অটোটা থেমে গেছে, আর উল্টো দিকের অটোটাও আসছে, রাস্তা এত সরু, এবং সেই অটো থেকে নেমেছে ওই মেয়েটি। আমি তো লাফিয়ে নেমে পড়লাম, কি ব্যাপার তুমি? তখন সে বলছে, ও দিদি আমি তো তোমার কাছেই যাচ্ছিলাম, আমার বোনের একটু শরীরটা খারাপ হয়ে গেছিলো বলে আমি অষ্টমীর দিন আর তোমায় কথা দিয়েছি কিন্তু যেতে পারিনি, তো এই তো দেখো ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়েছি, আমি তোমার বাড়িই যাচ্ছি। আমি না শুনে মানে যেন সে হাতে চাঁদ পেয়েছি এরকম একটা ব্যাপার। ওকে নিয়ে তো তাড়াতাড়ি আমার বাড়িতে নিয়ে এলাম, বাড়িতে রেখে তারপর আমরা আবার লাগেজ গোছাতে শুরু করলাম তাড়াহুড়ো করে। এবার তখন মানে আগের দিন যা 1 মাস ধরে যা লাগেজ গুছিয়েছিলাম সেগুলো তো সব খুলে ফেলে দিয়েছি যাওয়া হবে না বলে। তো আবার তারপরে সব জিনিসপত্র গুছিয়ে আমরা রেডি হলাম, এবং বিকেলবেলা 4টের সময় বেরিয়ে আমরা ট্রেনে উঠে হরিদ্বার পৌঁছলাম। এবার হরিদ্বার পৌঁছানোর পরে হরিদ্বারে দর্শনীয় স্থান দেখে আমরা গেলাম হরিদ্বার থেকে টানা গাড়িতে করে গৌরীকুণ্ডে। এবার গৌরীকুণ্ডে যাওয়ার পরে অঝোরে বৃষ্টি শুরু হলো। তো ভারত সেবাশ্রমে উঠেছিলাম, ওই সেবাশ্রমের মহারাজ বললেন চিন্তা করো না, মনে ভাবো তুমি যেতে পারবে, এই মনের ইচ্ছেটা ভগবানের কাছে যাওয়ার জন্য প্রয়োজন। তো ওই মনের চিন্তাটা ছিল, ইচ্ছেটা ছিল যে নিশ্চয়ই যেতে পারবো। আমি ভাবছি আমি যখন অত দূর থেকে এতটা আসতে পেরেছি, তাহলেই গৌরীকুণ্ড থেকে কেদারনাথ পর্যন্তও যেতে পারবো, বৃষ্টি যতই পড়ুক। এবং পরের দিন সকালবেলায় বৃষ্টি বেশ থেমে গেল, আমরা কিন্তু সুন্দরভাবে কেদারনাথ মন্দিরে পৌঁছতে পেরেছিলাম। শুধু তাই নয়, কেদারনাথ মন্দিরে কেদারনাথ বাবাকে দর্শন করার পর যখন সারাদিন কাটিয়ে ভারত সেবাশ্রমে আমরা রাতটা ছিলাম, রাত্রিবেলায় ভয়ঙ্কর ঠান্ডা এবং ঝমঝমে বৃষ্টি। আমি ভাবছি পূর্ণিমা চাঁদ আর কোথায়, সেটা আর দেখা হলো না, শুধু বিদ্যুতের চমক দেখছি আকাশে, কিন্তু সেটাও বাবা দেখিয়ে দিলেন। হঠাৎ মাঝরাতে ঘুম ভেঙে গেল, দেখি আকাশ পরিষ্কার, কোনো রকম কোনো বিদ্যুৎ চমকাচ্ছে না, পূর্ণিমার আলোয় চারিদিক উদ্ভাসিত হয়ে উঠেছে কেদারনাথ মন্দির। আমি দর্শন করলাম পূর্ণিমার আলোয়। তাই বলছি বোধহয় সত্যি কথাই এটা, বাবা না ডাকলে যাওয়া যায় না, আর বাবা যখন ডাকেন তখন ভক্তকে যেতেই হবে। এবং সেই যে ডাকার শক্তি, সেই শক্তিতে যে কোনো রকম প্রতিকূল অবস্থা থাকুক না কেন, ভক্ত ঠিক বাবার কাছে যেতেই পারবেন। এই কেদারনাথ ভ্রমণের অভিজ্ঞতা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার এটা প্রথমবারের অভিজ্ঞতা জানালাম, দ্বিতীয়বারের আবার আর এক রকম অভিজ্ঞতা, সেটা আর একদিন জানাবো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবে। ওম নমঃ শিবায়।